স্বাগত টি-20 বিশ্বকাপ নিয়ে ৭১-এর বিশেষ আয়োজন ক্রিকেট কার্নিভালে আপনাদের সাথে আছি খালিদ জামিল। সুপার 8-এর লড়াই শুরু হয়ে যাচ্ছে এবং সেই পথেই হাঁটছে টি-20 বিশ্বকাপ। এক এক করে নিশ্চিত হয়ে যাচ্ছে কারা খেলতে যাবে সেরা ৮-এর লড়াইয়ে। স্পষ্ট হচ্ছে কেমন হতে চলেছে আসরের বাকি অংশটা। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে জায়ান্টদের মধ্যে কারা বাদ পড়তে চলেছে। ইংল্যান্ড কি শেষ পর্যন্ত সুযোগ পাবে পরের পর্বে খেলার? তার চেয়ে বড় প্রশ্ন অস্ট্রেলিয়া সেটা হতে দেবে কিনা। টি-20 বিশ্বকাপের সব খবরাখবর, আগের ম্যাচের অ্যানালিসিস এবং পরবর্তী ম্যাচের সব অ্যানালিসিস নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে বিদায় করতে ধীরে খেলার নীল নকশা আঁকছে অস্ট্রেলিয়া। প্রেস কনফারেন্সে এমনটাই বলেছেন অজি বোলার জস হ্যাজেলউড। এমন খবর ছড়িয়ে পড়তেই অস্ট্রেলিয়াকে সতর্ক করেছে আইসিসি। যদি এমন কোনো কিছুর প্রমাণ পাওয়া যায় তবে ২ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন অজি কাপ্তান। কোহিনুর কণার রিপোর্ট। হঠাৎ করেই সরগরম ক্রিকেট পাড়া। কারো পারফরমেন্স, বিতর্কিত আম্পায়ারিং কিংবা মাঠের বাইরের কোনো ঘটনা নয়, বরং জশ হ্যাজেলউডের এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তোলপাড়। নামিবিয়াকে উড়িয়ে চলতি টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে এরই মধ্যে সুপার 8-এ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বি গ্রুপ থেকে আরেক ভাগ্যবান হতে লড়াই চলছে স্কটল্যান্ড আর ইংল্যান্ডের মধ্যে। এই মুহূর্তে পয়েন্ট আর নেট রান রেট সবকিছুতে ইংলিশদের চেয়ে এগিয়ে আছে স্কটিশরা। আর অস্ট্রেলিয়ার পরের ম্যাচ এই স্কটল্যান্ডের বিপক্ষে। সেখানেই এক মাস্টার প্ল্যানের ইঙ্গিত দিয়েছেন অজি বোলার। ভরা মজলিসে ইংল্যান্ড সম্পর্কে জশ হ্যাজেলউড বলেন, যদি ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বের করে দিতে পারি তাহলে সেটাই আমাদের দলের পক্ষে ভালো হবে। মনে হয় বাকিরাও তেমনটাই ভাবে। এই খবর ছড়িয়ে পড়তেই হ্যাজেলউডকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। নড়ে চড়ে বসেছে আইসিসি। অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ম্যাচটিতে যদি গড়া পেঁচা বা ইচ্ছা করে হেরে যাওয়ার কোনো গন্ধ পাওয়া যায় বা কর্মকর্তাদের দ্বারা অস্ট্রেলিয়া দল দোষী প্রমাণিত হলে তাদের অধিনায়ক মিচেল মার্শকে মুখোমুখি হতে হবে নিষেধাজ্ঞার। অবস্থায় আইসিসির নিয়ম বলছে, ম্যাচের রেজাল্টে প্রভাব ফেলে এমন কোনো কৌশল অবলম্বন করলে আইসিসির কোড অফ কন্ডাক্টের আর্টিকেল 2.11 অনুযায়ী লেভেল 2 এর অপরাধ গণ্য করা হবে। লেভেল 2 এর অপরাধ প্রমাণিত হলে ক্যাপ্টেনকে দোষী সাব্যস্ত করা হয়। ফলে মিচ মার্শের ম্যাচ ফি কাটা যেতে পারে 50 থেকে 100% পর্যন্ত, কিংবা 2 ম্যাচের জন্য নিষেধাজ্ঞায় পড়তে পারেন অজি কাপ্তান। আর এতে সুপার 8-এ মিস করতে পারেন 2 ম্যাচ। হ্যাজেলউডের এইসব কথাকে অবশ্য খুব একটা পাত্তা দিচ্ছেন না ইংলিশ কোচ ম্যাথু মট। বলছেন, টাং ইন চেক। নিছকই মজা, এতটা নিশ্চিত হয়ে কি বলা যায় দলটা যখন অস্ট্রেলিয়া? এর আগেও তো এমন ঘটনা ঘটিয়েছে দলটা। 1999 সালে ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড যেন সুপার 6-এ কোয়ালিফাই না করতে পারে তার জন্য ফাঁদ ফেঁদেছিল অজিরা। যদিও সেবার স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ঠিকই সুপার 6-এ গিয়েছিল কিউইরা। এখন দেখার অপেক্ষা, সবকিছুকে পন্ধ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত সুপার 8-এ যেতে পারে কিনা। কোহিনুর কণা, ৭১। সমীকরণ যাই থাক, অস্ট্রেলিয়া তাদের পথের কাটা হয়ে উঠুক আর নাই উঠুক, ইংল্যান্ডকে নিজেদের কাজটা তো করে রাখতে হবে। 2 ম্যাচ থেকে একটা পয়েন্ট ইংলিশদের ওমানের বিপক্ষে জয়টা নিশ্চিত করে রাখতে হবে বড় ব্যবধানে। ওদিকে আফগানিস্তানও সুপার 8 নিশ্চিতের মিশনে নামছে। তাদের সামনে প্রতিপক্ষ দুর্বল পাপুয়া নিউগিনি। এবার জয়ে পরিসংখ্যানের আলোকে একটু দেখে নিতে চাই কারা হতে পারেন এই 2 ম্যাচের কি পয়েন্ট। দর্শক, প্রথমেই আমাদের সামনে রয়েছে বি গ্রুপের পয়েন্ট টেবিল। বি গ্রুপের পয়েন্ট টেবিলটা দেখেই দর্শক আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে অস্ট্রেলিয়া কি করতে চাইছে এবং আইসিসি আসলে তাদেরকে সেই কাজ থেকে আটকাতে চাইছে কিনা, বা জস হ্যাজেলউডও ঠিক কি নির্দেশ করেছিলেন তার কথায়। আমরা পয়েন্ট টেবিলে দেখছি সবার উপরে খুব স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়া রয়েছে এবং তারা সবগুলো ম্যাচ জিতেই কিন্তু পয়েন্টের শীর্ষে রয়েছে। এই মুহূর্তে আমরা ইংল্যান্ডকে দেখছি 4 নম্বরে এবং সেই 4 নম্বর দলটার পয়েন্ট এই মুহূর্তে 2 ম্যাচে 1 পয়েন্ট। তাদের হাতে রয়েছে আরও 2টো ম্যাচ। ওদিকে স্কটল্যান্ডের হাতে রয়েছে 1টি ম্যাচ। যদি স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচটাতে হেরেও যায় তারপরও কিন্তু তাদের পয়েন্ট দাঁড়াচ্ছে 5-এ। অন্যদিকে পরের 2 ম্যাচ জেতার পরও ইংল্যান্ডের পয়েন্টও হবে সমান 5। অর্থাৎ এই 2 দল স্কটল্যান্ড এবং ইংল্যান্ড 2 প্রতিবেশী দেশের যে অবস্থানটা দাঁড়াবে তাতে হচ্ছে যে 5 এবং 5 পয়েন্ট যখন 2 দলেরই হবে তখন নেট রান রেটের হিসেবটা আসবে এবং অস্ট্রেলিয়া যদি শেষ পর্যন্ত স্কটল্যান্ডের বিপক্ষে একটু ধীরে গতিতে খেলে, অর্থাৎ রান রেটের
রেটের পরিমাণটা যদি কমে আসে, স্কটল্যান্ডের নেট রান রেটটা যদি অস্ট্রেলিয়া কোনোভাবে বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডই স্কটল্যান্ডকে টপকে পরের রাউন্ডে অর্থাৎ সুপার 8-এ যাওয়ার সম্ভাবনাটা বিলীন হয়ে যাবে এবং সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার লাভ রয়েছে, কারণ সুপার 8-এ গিয়ে ইংল্যান্ডের মতন একটা প্রতিপক্ষকে তাদের সামলাতে হবে না। এই বিষয়টা নিয়েই আসলে বেশ কানাঘুষা চলছে। অস্ট্রেলিয়া আসলে সরাসরি বলেছেন জশ হ্যাজেলউড যে সেটাতে তো আসলে তাদের মঙ্গলই হবে, তাহলে কেন তারা সেটা করবেন না? এই বিষয়টাই আসলে এই মুহূর্তে সবচাইতে টি-20 বিশ্বকাপে সুপার 8-এ কারা যাচ্ছেন না সেই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হয়ে উঠেছে। তবে ম্যাচটার পরবর্তীতে আমরা যেতে এই ম্যাচটাতে ইংল্যান্ডের হয়ে কারা আসলে শেষ পর্যন্ত নিজেদের কাজটা করার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, সেই জায়গায় একটি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদের কাছে মনে হচ্ছে আদিল রশিদ একটা ভালো রোল প্লে করতে পারেন। যদিও আমরা দেখেছি নিউ ইয়র্কের যে উইকেটটা রয়েছে কিংবা যুক্তরাষ্ট্রের যে বিশ্বকাপটা হচ্ছে সেখানে স্পিনারদের খুব বেশি করার কিছু নেই, কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডের এই মুহূর্তে অলরাউন্ডারের অনেক বেশি দরকার হবে, কারণ উইকেটে ব্যাটসম্যানরা থিতু হতে পারছে না। আদিল রশিদ শেষ দিকে নেমে লোয়ার অর্ডারে নেমে কিন্তু ব্যাটিংটা ভালো করতে পারেন। তবে তার পরিসংখ্যান যেটা বলছে যে আদিল রশিদের বোলিং অ্যানালাইসিস, তিনি 108 ম্যাচ খেলে 111টা উইকেট নিয়েছেন এবং তার 25.73 গড়ে তিনি বল করেছেন। এই রান দিয়ে তিনি একটা উইকেট নিয়েছেন এবং ইকোনমিটা 7+। এই জায়গায় আদিল রশিদের আরেকটু রান চেক দেওয়ার প্রয়োজন রয়েছে এবং একই সঙ্গে এই রান চেকটা যদি তিনি দিতে পারেন, একই সঙ্গে উইকেটটাও নিতে পারেন, কারণ যে লেগিদের ওপরে ভরসা করা হয় যে অনেক সময় তারা রান চেক দিতে না পারলেও ভাইটাল মোমেন্টে ব্রেক থ্রু এনে দেন, উইকেটটা তুলে নেন, সেই কাজটা আদিল রশিদের উপরে একটু বাড়তি মনোযোগটা দিতে হবে। অন্যদিকে ক্যাপ্টেন জস বাটলারের পরিসংখ্যানের দিকে যদি আমরা তাকাই, 118 ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যে 3092 রান তিনি করেছেন টি-20 ইন্টারন্যাশনালে এবং একই সঙ্গে 35 গড় তার এই ফরম্যাটে রয়েছে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ জস বাটলারের সেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 150-র কাছাকাছি স্ট্রাইক রেটে তিনি তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা, টি-20 ক্যারিয়ারটা গড়েছেন। অর্থাৎ ক্যাপ্টেন হিসেবে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হতে তিনি পারেন, সেক্ষেত্রে আসলে ইংল্যান্ডের একটা বাড়তি রোল তিনি প্লে করতে পারবেন সেই জায়গায়। অর্থাৎ তার যে স্ট্রাইক রেটটা আমরা টি-20-তে দেখছি, সেই স্ট্রাইক রেটটা ধরে রেখে যদি তিনি ইংল্যান্ডের হয়ে ব্যাটটা চালাতে পারেন পরের ম্যাচ যে দুটো রয়েছে এই পর্বের বিশ্বকাপে, সেখানে কিন্তু ইংল্যান্ডের জন্য একটা ভাইটাল রোল তিনি হয়তোবা প্লে করতে পারবেন। আমরা একটু পরের ম্যাচের অ্যানালাইসিসে যাই। আফগানিস্তান কিন্তু নামছে এবং এই আফগানিস্তান দুর্বল পাপুয়া নিউগিনির বিপক্ষে নামবে এবং এই ম্যাচটা জিতে তারা আসলে সুপার 8টা একেবারে কনফার্ম করে ফেলতে চায়। সেই জায়গায় তাদের ভাইটাল রোল প্লে করতে পারেন ব্যাটিংয়ে রহমতুল্লাহ গুরবাজ। তার যে টি-20 পরিসংখ্যান সেখানে কিন্তু 57 ম্যাচে তিনি প্রায় 26+ গড়ে তিনি কিন্তু রান তুলেছেন এবং এই গড়টার চেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তিনি 140-এর কাছাকাছি স্ট্রাইক রেটে আমরা দেখতে পাচ্ছি তিনি ব্যাটিং করেছেন টি-20 ইন্টারন্যাশনাল এবং সেই ফর্মটা তাকে এই বিশ্বকাপে তুলে ধরতে হবে। এবং আমরা ধরে নিতে পারি যেহেতু পাপুয়া নিউগিনি খুব একটা শক্ত দল নয় টি-20-তে, সেই জায়গায় কিন্তু আফগানিস্তান তাদেরকে হারিয়ে পরের রাউন্ডে অর্থাৎ সুপার 8টা অনেকখানি কনফার্ম করে ফেলতে পারবে, সেটা ধরে নেওয়া যায়। তাই এই রহমতুল্লাহ গুরবাজের ব্যাটিংটা পরবর্তীতে অর্থাৎ সুপার 8-এ গিয়ে অনেক বেশি তাদের হয়তোবা কাজে লাগবে এবং ভাইটাল যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় তিনি ব্যাটিংটা করতে পারবেন, সেই প্রত্যাশাটা নিশ্চয়ই আফগানিস্তান টিম ম্যানেজমেন্ট তার কাছে প্রত্যাশা করে। ওদিকে বোলিংয়ের ক্ষেত্রে ফজল হক ফারুকিকে আলাদাভাবে আলোচনায় আনতেই হচ্ছে। তার কারণটা হচ্ছে তিনি একেবারেই তরুণ একজন ক্রিকেটার এবং বল হাতে তিনি এই অল্প সময়ের মধ্যে যে কাজটা করেছেন সেই বিষয়গুলো আসলে মাথায় রেখে তার উপরে বাড়তি একটু ভরসা যদি তার টিম করতে চায় সেটা কিন্তু কোনো অপরাধ নয়। আমরা 36 ম্যাচে দেখতে পাচ্ছি যে 46 উইকেট নিয়েছেন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এবং যে বিষয়টা রয়েছে, ফজল হক ফারুকি প্রতি 18.93 গড়ে তিনি রান তুলেছেন। এই 18.93 গড়ে রান দেওয়া মানে হচ্ছে এই রান দিয়ে তিনি প্রতি উইকেট শিকার করেছেন। একই সঙ্গে তার ইকোনমিটাও যদি আমরা দেখি 6.56, এই ইকোনমিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্টারন্যাশনাল টি-20-তে বা আধুনিক সময় টি-20-তে কিন্তু বেশ হেলদি একটা পরিসংখ্যান। তাই ফজল হক ফারুকি এই বিশ্বকাপে কতটা জ্বলে উঠতে পারেন সেদিকেও একটা বাড়তি নজর থাকছে। সো এই ছিল মোটামুটি পরিসংখ্যানের আলোকে আমাদের হাতে কারা আসলে পরবর্তী ম্যাচে ভাইটাল রোল প্লে করতে পারেন, সেটা আফগানিস্তান ম্যাচেও এবং ইংল্যান্ড ম্যাচেও তাদের হয়ে কারা মূল ভূমিকাটা পালন করতে পারেন পরের ম্যাচগুলোতে। দর্শক, এই মুহূর্তে আসলে আমরা দেখতে চাই যে এই পরিসংখ্যানের বাইরেও কিছু কথা থাকে এবং আগের সব হিসেব এই সময়ে বা অনেক পরিসংখ্যান মিথ্যে করে দিয়ে কিন্তু
কি ফ্যাক্টর হয়ে উঠতে পারেন, এক্স ফ্যাক্টর হয়ে নিজের দলকে জেতাতে পারেন, সেই দলগুলোকে নিয়ে আসলে এই দুই দলের এক্স ফ্যাক্টর কারা হতে পারেন সেদিকে এ পর্যায়ে একটু নজর দিতে চাই। যদি আফগানিস্তানের বিষয়ে আসি, দর্শক যদি আফগানিস্তানের বিষয়ে আসি, সবার আগে আসলে রশিদ খানকে নিয়ে আলোচনা করতে চাই। রশিদ খান একজন লেগ স্পিনারই শুধু নন, একজন অলরাউন্ডার, এবং এবারের বিশ্বকাপে অলরাউন্ডারের যে ভূমিকাটা একটু বেশি সেটা কিন্তু বলে রাখা ভালো। এবং একই সঙ্গে এই রশিদ খান মিডল অর্ডারে আফগানিস্তানের ব্যাটিংটা কতটা ভালোভাবে করতে পারবেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে এই রশিদ খান তার ব্যাটিং ক্যালিবারের পাশাপাশি বোলিং এন্ড থেকে কিভাবে নিজের উইকেটগুলো নিয়ে এবং এক্স ফ্যাক্টর হয়ে ওঠা এবং এই বোলিং এন্ড থেকে ভাইটাল উইকেটগুলো নেওয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো ব্রেক থ্রু যে এনে দেওয়া, সেটা যদি তিনি করতে পারেন। এখন পর্যন্ত তিনি সেভাবে জ্বলে উঠতে পারেননি, কারণ আমরা জানি বিশ্বকাপে স্পিনারদের খুব একটা দাপট এবারে দেখা যায়নি, কিন্তু সামনে যখন ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে বিশ্বকাপ, সেই জায়গায় কিন্তু রশিদ খানের উপর থেকে বাড়তি একটা প্রত্যাশা তার উপরে থাকবে। আমরা যদি এর পরের এক্স ফ্যাক্টরের দিকে যাই, আমরা জানি যে মঈন আলীকে, আমরা রশিদ খানের অলরাউন্ড পারফরমেন্সের কথা বলছিলাম, ইংল্যান্ডের মঈন আলীও কিন্তু একই সঙ্গে একজন অলরাউন্ডার, এবং তার সবচাইতে বড় যে গুণ, বোলিংয়ের পাশাপাশি তিনি মিডল অর্ডারে ইংল্যান্ডের অন্যতম ভরসা, এবং সেই জায়গায় অর্থাৎ মিডল অর্ডারে মিডল ওভারগুলোতে রান করতে হয় এবং দেখে শুনে বুঝে রান করা, সেই জায়গায় কিন্তু মঈন আলী খুবই এক্সপার্ট। এবং একই সঙ্গে যেই বলগুলোতে বাউন্ডারি হচ্ছে না, ভালো বল হচ্ছে কিংবা উইকেটে আনইভেন বাউন্স রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু মঈন আলী দেখে শুনে বুঝে 1 রান 2 রান করে সিঙ্গেল ডাবলসের উপরে খেলে রানের চাকাটা সচল রাখাতে সক্ষম, এবং সেই কাজটা যদি তিনি ঠিকভাবে করতে পারেন এবং একই সঙ্গে বোলিং এন্ডেও যদি তার সেই পারফরমেন্সটা পাওয়া যায়, ইংল্যান্ড কত দূর আসলে আলটিমেটলি যেতে পারবে এবারের বিশ্বকাপে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে যতটা সুযোগ রয়েছে, অর্থাৎ সামনে যে দুটো ম্যাচ রয়েছে প্রথম পর্বের বিশ্বকাপে, এবারে সেই 2 পর্বে মঈন আলীর এই পারফরমেন্সটা, অর্থাৎ তার কাছ থেকে দল এটাই মূলত প্রত্যাশা করে। এবং যখন উইকেটের মান খারাপ হবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এবারের ওয়ার্ল্ড কাপে বিশেষ করে যুক্তরাষ্ট্র পর্বে বিশ্বকাপে উইকেটের মান খুব একটা যে ভালো নয়, সেই ধরনের উইকেটে কিন্তু মঈন আলী এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন ইংল্যান্ডের দলের হয়ে। দর্শক দেখে নিয়েছিলাম যে কারা হতে পারেন এক্স ফ্যাক্টর। ইংল্যান্ডের ম্যাচ রয়েছে এবং একই সঙ্গে আফগানিস্তানের ম্যাচ রয়েছে, এবং এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম যে কারা এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। এবং আমরা জানি যে বেশ ছোট দলগুলো কিন্তু জায়ান্ট কিলার হয়ে উঠেছে এই বিশ্বকাপে। সেই জায়ান্টরা কতটা আরও ভবিষ্যতে, অর্থাৎ বিশ্বকাপের সামনের ম্যাচগুলোতে কতটা ভালো পজিশনে উঠবেন, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা আমাদের সঙ্গে একজন অতিথিকে যুক্ত করে নিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, স্বাগত আপনাকে ক্রিকেট কার্নিভালে। আমরা দেখছিলাম আসলে যে বাংলাদেশের আলোচনাতে তো যাবই, তবে বিশ্বকাপে এবারে আমরা দেখছি যে জায়ান্ট কিলারদের সংখ্যা অনেক বেশি। আমরা শুধুমাত্র সাউথ আফ্রিকাকে পেয়েছি, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়াকে পেয়েছি, যারা কিনা আগে ভাগেই তাদের সুপার এইটটা নিশ্চিত করতে পেরেছে। কিন্তু অন্যদিকে নিউজিল্যান্ডের কথা বলি, ইংল্যান্ডের কথা বলি, এই বড় দলগুলো আলটিমেটলি খুব একটা সুবিধা করতে পারেনি বিশ্বকাপে। তার পেছনের কারণ কি তারা খারাপ খেলছে, নাকি উইকেটের মান একটা বড় ফ্যাক্ট হয়ে উঠেছে, নাকি অন্য কোনো কারণ আপনি দেখছেন? ধন্যবাদ খালেদ। না, আপনার ওভারঅল বিশ্লেষণ, আপনার শুনছিলেন, চমৎকার। না শোনেন, আমার মনে হয় যে পাকিস্তান, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড, এই 3টা দল অবশ্যই ভালো খেলে নেই। তাদের ওভারঅল ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, পার্টিকুলারলি উইথ নিউজিল্যান্ড। ইংল্যান্ড এবং পাকিস্তানের তাও এখনো কিছুটা সুযোগ থাকলে, সম্ভাবনা থাকলেও থাকতে পারে, বাট আমার মনে হয় যে কিছুটা এখানে উইকেটেরও একটু দোষ আমরা দিতে পারি, কারণ এটা আনইউজুয়াল। আমাদের ইউএস এর পার্টিকুলারলি নিউ ইয়র্কে তো বেশিরভাগ খেলা হয়েছে, তো সেখানকার উইকেট আমরা দেখেছি যে লো স্কোরিং ম্যাচেস হয়েছে, উইকেটস ওয়ার নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড। বোলিং বান্ধব উইকেট বলবো না, ব্যাটসম্যানদের অনুকূলে ছিল না, যে আপনি যেভাবে এটাকে ধরেন না কেন, ইট ওয়াজ নট দি আইডিয়াল টাইপ অফ উইকেট ফর আ ওয়ার্ল্ড কাপ ইভেন্ট। হাউএভার আমার মনে হয় যে পরের লেগের খেলাগুলা, সেটা যেখানে এখন ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে, দেখেন বাংলাদেশ আজকে বেশ ভালো খেলেছে, কিন্তু এটা উইকেটের কারণে। আমি বলবো যে হঠাৎ করে একটা ভালো নর্মাল পিচ, ক্রিকেট পিচ আমরা খেলা দেখেছি, তো সেই জন্য কিছু কিছু প্লেয়ারদের, আপনি যেরকম বলছেন যে কিছু কিছু এক্স ফ্যাক্টর, আমার মনে হয় যে ইয়েস, দিস এক্স ফ্যাক্টরস উইল বি দ্য ফ্যাক্টর ইন দ্য কামিং ম্যাচেস, যেখানে whether you make it to the last 8 or not, সেটা will also depend on some of the players, as you rightly mentioned. এবং জর্জ পাটলার to play.
জর্জ কিন্তু এই জায়গায় ইশতিয়াক আহমেদ যে বিষয়টা আসলে জানতে চাই যে আপনি বলছিলেন যে উইকেটেরও একটা ভূমিকা আমরা দেখতে পারি সেই জায়গায়, বিশেষ করে নিউ ইয়র্কের যে উইকেটটা আমরা নাসাউ কাউন্টিতে দেখেছি, কিন্তু যখন উইকেটটা খারাপ হয় সেটা তো দুদলের জন্যই খারাপ হয়, কিন্তু যখন ব্যাটসম্যানদের ব্যাটে রান থাকে না সেটা কি আলটিমেটলি বড় দল বা শক্তিশালী দল ধারে ভারে যারা এগিয়ে রয়েছে তাদের সঙ্গে নবীন দলগুলোর পার্থক্যটা কমিয়ে আনে কিনা? এখন দেখুন ইউএসএ এবং ইন্ডিয়ার খেলাটা যেটা দেখেছি আমরা, ইউএসএ মোটামুটি একটা ভালো খেলা খেলেছে। সেখানে প্রথম দিকে ইন্ডিয়া যখন ব্যাটিং করতে নামে, ইন্ডিয়ার এই বাঘা বাঘা ব্যাটসম্যানদেরকে যে তারা একটুখানি ওরা যে একটু হিমশিম খায় নেই তা না। এখন আপনি যদি ইন্ডিয়া পাকিস্তানের খেলাটাতে যদি দেখেন নিউ ইয়র্কের উইকেটে ইংল্যান্ডের এত পাওয়ারফুল সাইড, কোনো ব্যাটসম্যান কিন্তু এখানে সুবিধা করতে পারেনি। সুতরাং অবভিয়াসলি উইকেট হ্যাজ আ লট টু ডু এখানে ইন দ্য রেজাল্টস অফ দিস উইকেট। সবকটা লো ম্যাচেস হয়েছে, সবকটা ক্লোজ হয়েছে, এবং ছোট আপনার ছোট টোটাল চেস করতে গিয়েও কিন্তু ভালো ভালো দলগুলা পারে নাই। আমরা বাংলাদেশকেও দেখেছি না চেস করে ব্যর্থ হতে, পাকিস্তানকেও চেস করতে ব্যর্থ হতে দেখেছি এই ছোট স্কোরগুলা। তো এখানে অবভিয়াসলি কনক্লুশন এটাই হচ্ছে যে দিস আর নট দ্য টাইপ অফ উইকেটস যেটা কিনা ওয়ার্ল্ড কাপ ইভেন্ট ইসের হোস্ট করার মতো। এবং আমরা এটাও বুঝতে পারছি যে অনেক কটা ব্যাটসম্যান, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান, নান অফ দেম হ্যাভ বিন এবল টু স্কোর। রোহিত শর্মা মনে হয় একটাই প্লেয়ার যে কিনা ওখানে 50 মেরেছে। এখানে বোঝাই যাচ্ছে যে এই কোয়ালিটি উইকেট ওয়াজ নট নেসেসারিলি মেন্ট ফর ইভেন দ্য বেস্ট অফ ব্যাটসম্যান। নিশ্চয়ই সেই আলোচনাটা আসলে শুরু থেকেই হচ্ছিল যে উইকেটটা যে খারাপ সেটা নয়, আসলে উইকেটটা ঠিকভাবে প্রস্তুত করা যায়নি এবং অনেকটা হাফ ডান উইকেট এবং হাফ ডান মাঠেই আসলে বিশ্বকাপ শুরু হয়েছে, অনেক কম সময়ের ভেতরে কাজগুলো করতে হয়েছে, সেই বিষয়গুলো রয়েছে। আমরা একটু বাংলাদেশ নিয়েও আলোচনাটা করতে চাই। বাংলাদেশের খেলা চলছে নেদারল্যান্ডসের বিপক্ষে, বিস্তারিত আলোচনায় যাব না যেহেতু খেলাটা রানিং রয়েছে, অনেক তথ্যই পরবর্তীতে পরিবর্তন হবে। সেই জায়গায় একটু জানতে চাইবো যে আপনি বলছিলেন ভালো উইকেট পাওয়া গেছে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে, বাংলাদেশ সে কারণে সেভাবে ব্যাটটা করতে পেরেছে, ব্যাটসম্যানরা রানে ফিরেছেন। আমরা লিটন দাসকে কিছু রান করতে দেখেছি, তানজিদ তামিম রান করছেন, অফ অ্যান্ড অন আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে অন্যরাও মোটামুটি রান করছেন আবার করছেন না। কিন্তু ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর অধারাবাহিকতার যে ধারাবাহিকতা সেটা তো চলছে, সেটা কি আসলে তার ক্যাপ্টেন্সির প্রেশার তিনি যতই অস্বীকার করুন না কেন সেটাই কি আলটিমেটলি কাল হয়ে দাঁড়াচ্ছে কিনা? যে ইশতিয়াক আহমেদ যে প্রশ্নটা আসলে করছিলাম যে নাজমুল হোসেন শান্তকে নিয়ে আসলে কথাটা বলছিলাম যে অন্য ব্যাটসম্যানরা অন অ্যান্ড অফ রয়েছেন, রান করছেন আবার করছেন না, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অধারাবাহিক রয়েছেন এবং সেটারই একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় আসলে ক্যাপ্টেন্সির প্রেশার কতটা কাজ করছে, কিংবা এখানে আসলে টেকনিক্যাল রিজন ব্যাটিংয়ের যে টেকনিক্যাল ইস্যুটা রয়েছে সেটা আসলে কতটা ভূমিকা রাখছে নাজমুল হোসেন শান্তর অফ ফর্মের পেছনে? না খালেদ, আমি মনে করি যে টেকনিক্যাল ইস্যুস, ইয়েস, আজকে যে শটটা খেলেছে ফার্স্ট বল, রিভার্স সুইপ, ওপেনিং ব্যাটসম্যান, ক্যাপ্টেন, হাইলি রেসপন্সিবল শট, উইকেটটা না জাজ করে একটাকে আমি রিভার্স শট খেলে ফেললাম, আর স্পর্ধা কি একটা ব্যাটসম্যানের। বাট আমি মনে করি ইয়েস হি ইজ গোয়িং থ্রু অ্যান অফ ফর্ম, বাট দিস অফ ফর্ম ইজ নট নেসেসারিলি বিকজ হি ইজ ক্যাপ্টেন। ক্যাপ্টেন বলে সে প্রেশারে আছে বলে সে ভালো খেলতে পারছে না, আমি সেটা মনে করি না। কারণ এখানে একমাত্র কিন্তু সে না, তানজিদ তামিম আছে, স্কোর করেছে, ঠিক আছে, হি ইজ মোরলেস একটা ফ্রন্টলাইন ব্যাটসম্যান যার 30-এর উপরে সে একটা ইনিংস খেলেছে। আদারওয়াইজ না শান্ত করেছে, না সৌম্য সরকার করেছে, না লিটন দাস করেছে, সুতরাং কেউই কিন্তু করতে পারেনি। এর মধ্যে শান্ত আছে, ওটা চোখে পড়ছে বেশি, কথাবার্তা বেশি হচ্ছে বিকজ হি ইজ দ্য ক্যাপ্টেন। কোথায় হি উইল লিড ফ্রম দ্য ফ্রন্ট সেটা না করে সে ইরেসপন্সিবল শট, যেমন আজকের শটটা, আজকে যদি সাকিব এবং মাহমুদুল রিয়াদ না থাকতো তাহলে এই স্কোরটা দাঁড়াতো না, অ্যাটলিস্ট ইটস আ ফাইটিং স্কোর। আমার মনে হয় যে
আমাদের এই যে ফ্রন্টলাইন ব্যাটসম্যানদের যে সমস্যা, এটা কিভাবে যে সমাধান হবে গড নোজ। আমার মনে হয় যে প্লেয়ারদের মধ্যে যে কোয়ালিটি নাই, প্লেয়ারদের মধ্যে যেটা বলা হয় ইশতিয়াক আহমেদ যেটা বলা হয় যে ব্রেন ফেড একটা ব্যাপার থাকে, যে উইকেটে নেমে ব্যাটসম্যানের ব্রেন ফেড হয়ে যায়, তিনি আসলে বুঝে উঠতে পারেন না যে তিনি এই মুহূর্তে কি করবেন। লিটন দাসের অনেক সময় এরকম আমরা হাফ শট খেলতে দেখি, যে তিনি শট করবেন কি করবেন না কনফিউশন থেকে শেষ পর্যন্ত একটা ছক্কার বলও ক্যাচ হয়ে যায়। নাজমুল হোসেন শান্তর কি ওই সমস্যাটাই আমরা বেশি দেখছি কিনা? কারণ ক্যাপ্টেন্সির প্রেশার আপনি যেটা বলছিলেন সেটা হওয়ার কথা নয়, কারণ যে পরিমাণ সমালোচিত তিনি হয়েছেন সেখান থেকে তো তিনি কামব্যাক করেছেন, অর্থাৎ প্রেশারটা তিনি অ্যাভয়েড করতে পারেন। তাহলে এই ব্রেন ফেডের সমস্যাটার সমাধানটা কি? লিটল বিট অফ কনফিডেন্স, লিটল বিট অফ লাক। ব্রেন ফেড করছে এখানে, বা অনেক ব্যাটসম্যানেরই হয়। লুক অ্যাট বিরাট কোহলি, দুইটা ইনিংসে সে ফেল করেছে, দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তাকে নতুন একটা দায়িত্ব দেওয়া হয়েছে ওপেন, যেখানে সে একটা দায়িত্ব পালন করার কথা, সেটা সে করতে পারছে না অবভিয়াসলি। তো সেটা কি আপনি ব্রেইন ফেড বলবেন? জাস্ট বিকজ ইট ইজ বিরাট কোহলি আমরা তাকে এক্সকিউজ করে দিচ্ছি। বাট এখানে কথা হচ্ছে যে শান্ত আর বিরাট কোহলি আর নট ইন দ্য সেম ব্র্যাকেট। বাট শান্তর যে জিনিসটা হচ্ছে, আমার মনে হয় প্রত্যেকটা ব্যাটসম্যানের একটা পর্যায়ে একটু লাক প্রয়োজন আছে, এবং ভালো তো খেলেছে, এমন তো না যে সে ভালো খেলে এখানে আসে নাই, সে খুবই খারাপ সময় থেকে বেরিয়ে এসছে, খুব ভালোভাবে বেরিয়ে এসছে। তো ওইটুকু আস্থা আমাদেরকে একটু রাখতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। অ্যান্ড আমার মনে হয় যে হি নিডস টু বি লিটল মোর কনফিডেন্ট। এখানে আমার মনে হয় কনফিডেন্সের একটা ব্যাপার স্যাপার থাকতে পারে। আদারওয়াইজ ওর মতো প্লেয়ার কন্টিনিউয়াসলি ফেল করেই যাচ্ছে। এই ধরনের প্লেয়ার একটা ইনিংস, দুইটা ইনিংস, তিনটা ইনিংস ম্যাক্সিমাম, বাট সে লাগাতার ফেল করছে, তার মানে এখানে তার হিউজ ল্যাক অফ কনফিডেন্স আছে। এবং আমার মনে হয় যে ইয়েস, মেবি ক্যাপ্টেন্সি ইস্যু ক্যান বি লিটল বিট অফ আ রিজন, হলেও হতে পারে আমি মনে করি। কিন্তু একই সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই সেটার সঙ্গে তিনি মানিয়ে উঠতে পারবেন, এবং আমরা আসলে প্রত্যাশা করতে চাই যে কামব্যাকটা তিনি করেছেন এবং যে কারণেই 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সিটা তাকে দেওয়ার সাহস করেছে বিসিবি, সেই আস্থাটা তিনি আবারও অর্জন করতে পারবেন, সেই প্রত্যাশা আমরা করতে চাই। ইশতিয়াক আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ক্রিকেট কার্নিভালে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম ইশতিয়াক আহমেদের সঙ্গে, আমরা কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন, অর্থাৎ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর অফ ফর্ম কি অবস্থায় রয়েছে, সেটার সমাধান কি, এবং একই সঙ্গে কথা হচ্ছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে কে যেতে চলেছে পরের রাউন্ডে, অর্থাৎ সুপার 8-এ, সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল বিস্তারিত। দর্শক, এই ছিল আজকের ক্রিকেট কার্নিভালে। প্রতিদিন রাত 10:30টায় হাজির হয়ে যাব টি-20 বিশ্বকাপের নতুন নতুন সব খবর আর বিশ্লেষণ নিয়ে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।